নমস্কার। আজ যারা রাজধানীতে ছিলেন দুপুর পর্যন্ত তারা কয়েকটি বিষয় সেখানে দেখেছেন। কেউ কেউ বলবেন এটাই রাজনীতি, আবার কেউ কেউ বলবেন এটাই প্রত্যাশিত, আবার কেউ কেউ বলবেন আজ যারা সমবেত হয়েছেন, আজ যারা জড়ো হয়েছেন তাদেরকে 2028 সাল পর্যন্ত সিপিআইএম তথা বামেরা ধরে রাখতে পারবেন না। আবার কেউ কেউ বলবেন যারা রাজনীতিতে আছেন তারা তো শক্তির মহড়া দেবেনি। শাসক দল বিজেপি বলবেন বা বলেছেন যে রাজ্যে গণতন্ত্র আছে বলে বিরোধীরা রাজধানীতে কর্মসূচি সংগঠিত করতে পেরেছে, বিরোধীরা কথা বলতে পারছেন। আবার বিরোধীদের তরফে যেসব দাবি বক্তব্য তা আপনারা কিছুদিন আগে কংগ্রেসের কর্মসূচি থেকে যেমন শুনেছেন, আজ সিপিআইএমের কর্মসূচি থেকে শুনেছেন। আবার কেউ কেউ বলবেন যে রাজধানীতে বামেদের এই কর্মসূচি বৃষ্টিকে উপেক্ষা করে বলা যেতে পারে প্রাকৃতিক দুর্যোগেও তারা তাদের ভাষায় সফল হয়েছেন। এখন অন্যরা কিভাবে মূল্যায়ন করবেন সেটা অন্যদের বিষয়, কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চার বিষয় হলো এই কারণে যে 23 সেপ্টেম্বর কংগ্রেস কর্মসূচি সংগঠিত করলো, 30 সেপ্টেম্বর কংগ্রেস কর্মসূচি সংগঠিত করলো, তারপর 3 অক্টোবর সিপিআইএম তথা বামেরা কর্মসূচি সংগঠিত করলো এবং তার পাশাপাশি আগামীকাল 4 অক্টোবর কর্মসূচি সংগঠিত করবে শাসক বিজেপি এবং অবশ্যই বিরোধীদের, বিশেষ করে কংগ্রেস সিপিআইএমকে সেখানে রাজনৈতিকভাবে জবাব দিতে আগামীকালের কর্মসূচিকে মেগাস্তরে সম্পন্ন করার ব্যাপক উদ্যোগ কুশাবা ভবন নিয়েছে। এবং যতটুকু খবর, আগরতলায় আপনারা জানেন 14টি মণ্ডলের তরফে কর্মসূচি হবে এক জায়গায় এবং তার বাইরে বাকি 46টি মণ্ডলে আলাদা আলাদা কর্মসূচি হবে। বলতে পারেন প্রায় সবকটি মণ্ডল থেকে নেতৃত্ব, কর্মী, সমর্থক, বিভিন্ন স্তরের কার্যকর্তা তারা তাদের কর্মসূচিতে সামিল হবেন এবং এই কর্মসূচি থেকে তারা কয়েকটি বিষয় নিঃসন্দেহে তুলে ধরবেন। তার মধ্যে অবশ্যই এই সময়ের মধ্যে বিরোধীরা রাজ্যবাসীকে বিভ্রান্ত করতে চাইছেন। ইতিমধ্যে কয়েকটি কথা বিজেপির তরফে বলা হয়েছে, আমরা অবশ্যই এই অনুষ্ঠানের সময় হলে অবশ্যই শোনাবো। তার পাশাপাশি আমাদের কাছে আরও কয়েকটি বিষয় রয়েছে। এই কয়েকটি বিষয়ের মধ্যে এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জবাবের রাজনীতি এবার মাঠে ময়দানে। মাত্র কয়েক ঘন্টা আগে বলতে পারেন, গতকাল বা তার আগের দিন আমরা এই অনুষ্ঠান করেছিলাম, আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা কথা বলেছিলাম, আপনারা প্রত্যেকে কথা বলেছেন এবং কথাগুলো শুনেছেন। সেখানে আমরা বলছি যে শাসক দল কি শুধু কুশাবা ভবনে বসে সাংবাদিক সম্মেলন করে জবাব দেবে, তারা কি মাঠে নামবে না? কার্যত তারপর গতকাল সাংবাদিক সম্মেলনে বিজেপির তরফে কর্মসূচির কথা জানানো হয়, যা আগামীকাল কর্মসূচি সংগঠিত হবে আগরতলায়। তার আগে আজ সিপিআইএম রাজ্য কমিটির ডাকে যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, সেই পূর্ব নির্ধারিত কর্মসূচি রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে। 20টি নিয়েই বলা যেতে পারে কর্মসূচিতে সামিল হয়েছেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য, রাজ্যের সবচেয়ে বেশি সময়ের মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা, বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে এই কর্মসূচি রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চমনিতে এসে সমাবেশে তারা নেতৃত্ব মিলিত হন। সেখানে বিভিন্ন স্তরের কর্মী, সমর্থক প্রত্যেকের সামনে বক্তব্য রাখেন জিতেন্দ্র চৌধুরী, মানিক সরকাররা। যে বক্তব্যগুলো তারা রেখেছেন তাতে আক্রমণাত্মক ভূমিকায় অবশ্যই ছিলেন এবং যে বক্তব্যগুলো তারা তুলে ধরেছেন সেই বক্তব্যগুলো আজই শুধু নয়, তার আগে বহুদিন আগে থেকে তারা তুলছেন। এখন কেউ কেউ বলবেন যে এই সময়ের মধ্যে নির্বাচন নেই, মানে নির্বাচন মরশুম নেই, লোকসভা নির্বাচন শেষ হলো, তারপর পঞ্চায়েত নির্বাচন শেষ হলো, হঠাৎ করে রাজনৈতিক উত্তাপ কেন বেড়ে গেছে? রাজনৈতিক উত্তাপ বাড়ার কয়েকটি প্রাসঙ্গিক কারণের মধ্যে অবশ্যই গন্ডাছড়া, অবশ্যই দুর্গানগর, রানীর বাজার, কিংবা বলা যেতে পারে রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি, কিংবা সেই সময় এবং এই সময়ে দুর্গত মানুষদের কাছে পৌঁছানো কিংবা দুর্গত মানুষদের বাগে আনা, কৌশলে আনা ইত্যাদি বিষয়গুলো সেখানে কাজ করে। তার অর্থ এই নয় যে শুধু বিরোধীরা সেখানে কথা বলছেন, শাসক চুপ করে আছে। শাসকও তার মতন করে প্রচার করছেন। যেমন মাত্র 1000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, সেই টাকাও ফলাও করে সেখানে শাসক দল প্রকাশ করছেন। রাজ্যের হক টাকা বলতে পারেন, রাজ্য সরকারের টাকা বলতে পারেন, সেটা কেন্দ্রীয় ফান্ড থেকে রিলিজ করা হয়েছে, তাকেও খুব জোরালোভাবে তুলে ধরা হচ্ছে। কখনো 40 কোটি, কখনো 25 কোটির কথা বলা হচ্ছে। রাজ্যে এই সময় পর্যন্ত
প্রথম দিনে ঘোষণাতে 15,000 কোটি টাকার ঘোষণার পরও আরও কয়েক হাজার কোটি টাকার ঘোষণার পর এই সামান্য অর্থ, যেটা রাজ্যের হক টাকা, রাজ্যের জন্য সেখানে বরাদ্দকৃত টাকা, সেটা আগাম রিলিজ করা হয়েছে, মঞ্জুর করা হয়েছে। সে টাকা দেওয়ার পরও শাসক দল, কেন্দ্রীয় সরকার রাজ্যকে দুহাত ভরে অর্থ দিয়েছে বলে প্রচার করছে। প্রচারের ক্ষেত্রে কেউ পিছিয়ে নেই। এখন সাধারণ মানুষ কেমন আছেন, এই রাজ্যের নাগরিকরা কেমন আছেন, প্রকৃত অর্থে তারাই ভালো জানেন। এখন আজ সিপিআইএম যে কর্মসূচি সংগঠিত করেছে, সেই কর্মসূচি বৃষ্টিতেও কর্মসূচি তারা সংগঠিত করতে পেরেছেন। ছাতা মাথায় সেখানে আমরা বলছি লাল মাথা রাজধানীতে, মানে বামেদেরকে আমরা সেই অর্থে ব্যাখ্যা করার চেষ্টা করছি। আপনারা আপনাদের মতন করে ব্যাখ্যা করবেন। এবং আগামীকাল গেরুয়া ঝড় এই কারণে বলা যে কাল আগরতলা এবং গোটা রাজ্যে কর্মসূচি সংগঠিত হবে। যতটুকু ধারণা, এই কর্মসূচিতে হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব যারা রাজ্যে অবস্থান করছেন তারা সামিল হতে পারেন, রাজ্যের আপামর নেতৃত্ব সেখানে সামিল হবেন, বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি সামিল হবেন, খুব সম্ভবত মুখ্যমন্ত্রীও কর্মসূচিতে সামিল হতে পারেন। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও দলের তরফে, প্রদেশের তরফে কে কে কোথায় থাকছেন তা জানানো হয়নি। হয়তো আগামীকাল সকালের দিকে তা স্পষ্ট করে জানানো হবে। এই সময়ের মধ্যে জনগণের কথা বলার জন্য রাজনৈতিক দলের নেতারা ময়দানে আছেন, এটা প্রমাণিত। কংগ্রেস, সিপিআইএম, তারপর বিজেপি। এখন প্রশ্ন হলো, জনগণের যে কথা, জনগণের যে সমস্যা, জনগণ যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তার সমাধান কতটুকু হবে সেটা সময় বলবে, এখন বলার সময় নয়। আমরা পরপর কয়েকটি বিষয় নিয়ে কথা বলছিলাম, ব্যাখ্যা দিয়েছি, আপনাদের মতন করে আপনারা কথা বলবেন। এবং আজ সিপিআইএম নেতৃত্ব বক্তব্য রেখেছেন, গতকাল সেখানে বিজেপির সাংবাদিক সম্মেলন থেকে বক্তব্য দেওয়া হয়েছে, বিরোধীরা কী করছেন তার জবাব দেওয়া হয়েছে। সবকটি বিষয়ের অংশ বিশেষ করে আমরা শুনব। তার পাশাপাশি অনেকে এই সময়ের মধ্যে আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছেন, আপনারা আরও একবার চেষ্টা করবেন আমাদের সঙ্গে আপনার প্রতিক্রিয়া, আপনার মতামত দেওয়ার জন্য। এবং শুরুতে বলি, যারা যারা চেষ্টা করছেন তারা আরও একবার চেষ্টা করবেন। মুখ্যমন্ত্রী সন্ত্রাসবাদীদের দৌরাত্ম বামফ্রন্ট সরকারের সময় ত্রিপুরার সাধারণ আইন শৃঙ্খলার অবনতি ঘটে। মূল সমস্যাটা তৈরি করেছে সন্ত্রাসবাদীরা। স্বাধীন ত্রিপুরা, চট্টগ্রামের সিংরুমে বিকল্প সরকার তৈরি করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী চিহ্নিত করে নাম ঘোষণা করে একটাই স্লোগান, বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত না করে অস্ত্র ছাড়ব না। এবং তারাই মানুষের রক্তে খুনে খেলেছে। এবং তাদের আক্রমণের প্রধান লক্ষ্য ছিল বামফ্রন্ট, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। উপজাতি অনুপজাতি নির্বিশেষে, বিশেষ করে পুরনো মানুষ যারা তারা জানবেন, নতুন যারা তারা হয়তো সব জিনিস নাও জানতে পারে। এই যে বিভাজন তৈরি করার চেষ্টা, উপজাতি থেকে অনুপজাতি, অনুপজাতি থেকে উপজাতিদের আলাদা করা, গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিকে দুর্বল করা, অত্যাচারী স্বৈরাচারী যারা, দুর্নীতি এবং দুর্বিনীত যারা, তাদেরকে ক্ষমতা রাখবার জন্য এই যে আক্রমণ সন্ত্রাসবাদীদের, তাতে কি দেখা গেছে? গণমুক্তি পরিষদে, সারা ভারত কৃষক সভা, ছাত্র যুব আন্দোলনের, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এই নেতাদেরকে লিস্টি করে ধরে ধরে চিহ্নিতভাবে খুন করেছে। আইন শৃঙ্খলার কথা আমি আগেই বলেছি। এই রাজ্যের আইন শৃঙ্খলা সম্পর্কে আর কত বলি। সদর এসডিএম হত্যাকাণ্ড, এটা বামেদের সাফল্য। শহরে বিধায়ক খুন হন, এটাই তাদের সাফল্য। আরো আগে যাই, 98 সনে আদালত চত্বরে নজিরবিহীন ঘটনা, নিজ কক্ষে জেলা জজ নিগৃহীত, 12 নেতা জেল হাজতে। নমস্কার, কে বলছেন? পরবর্তী সময়
যে বিষয়টা লাল মাথার যে আগরতলা যে ঝড় কারণ এই বৃষ্টির মাধ্যমে কারণ মানুষের যে জনজোয়ার কারণ বিষয়টা হলো আমরা আগেও বলেছিলাম বামপন্থীরা কখনো মাঠ ছেড়ে দিন যায়নি। 2018 সালের এত আক্রমণ সন্ত্রাস বাড়িঘর ভাঙ ও সমস্ত ক্ষেত্রে সর্বহারা করে দিয়েছে মানুষের বিজেপি সরকার আসার পর। কিন্তু বামপন্থীরা কখনো মাঠ ছেড়ে যায়নি, কারণ নেতা মন্ত্রী থেকে কেউ বাদ যায়নি। এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসের মাধ্যমে রয়েছে, কিন্তু এখন আস্তে আস্তে প্রভাবিত হয়ে যাচ্ছে। কারণ এই ত্রিপুরা রাজ্যের মানুষের সাথে কথা বলতে গেলে বামপন্থী ছাড়া এই রাজ্যে কোনো দল আছে কিনা সেটা আমরা মনে করি না। বেকারের সাথে বলুন সমস্ত ক্ষেত্রে। কিন্তু আজকে যারা বামপন্থীরা যে হারে মানুষের প্রতিবাদে আজকে যে মিছিলটা করছে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের এবং ছাত্র যুব বেকার সমস্ত ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য আজকে এই বিক্ষোভের সমাবেশটা দাবিটা নিয়ে আজকে আন্দোলন করেছে আগরতলার মধ্যে। যার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে বিজেপি 4 অক্টোবর তাদের পাল্টা মিছিল। তারা বিজেপি কি মিছিল করতে পারবে? বিজেপি হলো একটা ধোঁকাবাজ, মানুষের সাথে প্রতারণাবাজ। তারা মানুষকে নিবে টাকা দিয়ে। আর বামপন্থীরা যারা আজকে মিছিলে সামিল হয়েছে তাদের পকেটের পয়সা দিয়ে সঙ্গে বিনাশ তাকে সমকে প্রাধান্য না দিয়ে মিছিলকে প্রাধান্য দিয়ে আগরতলা শহরে মানুষ দিয়েছে। কিন্তু বিজেপি কালকে যারা মিছিল করতে যাবে তাদেরকে পকেট ভর্তি করে দিয়ে টাকা দিয়ে মারুতি গাড়ি অ্যাম্বুলেন্স ইকো গাড়ি দিয়ে তাদেরকে সমাবেশে। কিন্তু তারা তো মানুষের সাথে কথা বলে না, ত্রিপুরার যে আইন শৃঙ্খলার সাথে কথা বলে না, ত্রিপুরার যে আইন প্রশাসন কোথায় রয়েছে কোনটাই না এই রাজ্যের মধ্যে। কিন্তু তাও সবকা সাথ সবকা বিকাশ বলে গান গেয়ে আছে, ত্রিপুরাকে সর্বনাশ করে দিল। আমরা আবার এই দিনে বলেছিলাম যে যারা বিজেপি কর্মী যারা বিজেপি করছে তারাও ভালো লোক আছে, যারা বিজেপি করেছে তারা কিন্তু কংগ্রেস থেকে গিয়েছে। কিন্তু একটা অংশ মানুষ বুঝে গিয়েছে যে এই রাজ্যের বিজেপি যে সরকারটা রয়েছে এই সরকারটা হলো মানুষের সাথে প্রতারণা। একটা সম্প্রদায়কে আরেকটা সম্প্রদায়ের মাধ্যমে কিভাবে যোগ সাধন করা সেইভাবে কিভাবে বিবাদ তৈরি করা যায় সেইভাবে কিন্তু প্রতিনিয়ত চলে যাচ্ছে। কিন্তু আসলে মানুষের সাথে যদি এই সরকার কাজ করতো 2018 সাল থেকে 2024 সাল সমস্ত হসপিটালগুলি এখন শূন্য হয়ে থাকতো না, স্কুলগুলি শূন্য হওয়ার কথা না। হসপিটালগুলিতে ডাক্তার নেই, নার্স নেই, ডাক্তার নেই, স্টাফ নেই, সমস্ত কর্মচারী যারা ডেপুটিতে যান ইলেকট্রিক ডিপার্টমেন্টের সমস্ত ডিপার্টমেন্ট গুলা শূন্য হয়ে রয়েছে। কিন্তু বেকারের সাথে কাজ করার কোনো মানসিকতা নাই। মানুষ যখন আমরা বলেছি যখন মানুষের পিঠ জল দেওয়ালে লেগে যাবে মানুষ তখন দেওয়াল খেলতে পারে সামনের দিকে ঠেলে আসবে। কারণ বিজেপির অন্তিম সময় হয়ে গেল। কারণ এই রাজ্যের বিজেপি 1% দিয়ে ত্রিপুরা রাজ্যে ক্ষমতা আসা যায় না। ত্রিপুরা রাজ্যের কংগ্রেস যখন বিজেপির সাথে যোগ হলো তখন এই রাজ্যে বিজেপি সরকারটা আসলো। আসার পরে দেখলাম আমরা একদম পুরো ধোঁকাবাজ, সবকা বিকাশের নামে সর্বনাশ বিনাশ। কিন্তু তাদের একটাই বক্তব্য থাকে ঘর দিয়েছে, ঘর ছাড়ার কথা বলতে হবে। আর ঘরটা তো একটা প্রতিনিয়ত পরবর্তী সময় বিলুনিয়ার ঘটনা তো আপনারা জানেন, এটা আপনারা অবশ্যই ভুলে যাননি। আদালতের ঘটনা সন্ত্রাসবাদ যখন এই রাজ্যে চরমে, তখন তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী বলছেন সন্ত্রাসবাদ দমনে রাজ্যের দায়িত্ব কার্যত অস্বীকার করলেন মুখ্যমন্ত্রী। পত্রিকায় ফলাও করে প্রকাশিত মুখ্যমন্ত্রী বলছেন সন্ত্রাসবাদ দমনে রাজ্যের কোনো ভূমিকা নেই, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। ঠিক আছে, কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিয়েছে, সন্ত্রাসবাদ যাতে আর এখানে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে তার জন্য ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এখন আপনাদের সমস্যা কোথায়? আপনারা নতুন করে সৃষ্টি করতে পারছেন না, সেখানে আপনাদের সমস্যা। এটাও 98 সনের ঘটনা। তৎকালীন মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন। রাজ্যসভায় চর্চা হয়েছিল আমাদের এই রাজ্যের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা হত্যাকাণ্ডের পর রাজ্যসভায় মুখ্যমন্ত্রী এই আলোচনার পর মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছিল। খবরের কাগজটা খুলে দেখে নেবেন আপনারা।
আছে। তখনকার মুখ্যমন্ত্রীর অবস্থা সর্বক্ষেত্রেতে এই সরকার দুর্নীতিতে আবর্তিত। দুর্নীতি আর ভারতীয় জনতা পার্টি প্রায় সমর্থক। দুর্নীতি আর বিজেপি সরকারের মধ্যে তার শব্দ হয়তো আলাদা, তার অর্থের মধ্যে কোনো ফারাক নেই। সর্বত্র নেগোসিয়েশন, থানা থেকে শুরু করে ওই পিডব্লিউডি অফিস, ব্লক থেকে শুরু করে যে কোনো দপ্তর, ওই মহাগ্রাম থেকে শুরু করে পঞ্চায়েত, এরকম অবস্থায় ত্রিপুরাজ্যের মধ্যে মানুষের জীবন, মানুষের সম্পত্তি, এ রাজ্যের প্রগতি সর্বক্ষেত্রে ব্যাহত। আজ একটা সার্বিক অরাজকতা, একদিকে আইন শৃঙ্খলা নেই, আরেকদিকে কাজ। নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি, বিমানী ভারত একতা মিশনের ত্রিপুরা ইউনিটের পক্ষ থেকে। দেখুন, প্রথমত আমি বলবো যে বাবা সাহেবের যে চিন্তাধারা এবং বাবা সাহেবের যে চিন্তাধারাটা গুলি আছিল, এইগুলি যদি এই পার্টিগুলি প্রকাশ করে, তাহলে যদি দেশের বা বিচার দ্বারা যদি রাষ্ট্র চলা, তাকে ভারতবর্ষের উন্নতি সাধন। কিন্তু এরা চাইব না। আপনি বলেন তো, আমি বিজেপি থেকে আরম্ভ করে কংগ্রেস সবগুলি নিয়ে আমি বলছি, কংগ্রেস, সিপিএম, লালু প্রসাদের টিম, আরজেডি পার্টি যখন কোয়ালিশন সরকার করছিল, ভারতবর্ষটা কিভাবে তারা শেষ করলো? আজকে তারা বড় বড় আলাপ করে, একদিকে শেষ করলো সরকারি ডিপার্টমেন্ট গুলি বিক্রি করে দিল, এয়ারপোর্ট, রেলওয়ে, টেলিফোন ইত্যাদি। এত জেল পুলিশ হইল। সিপিএম তো আসিল, জুট সরকার আসিল। সিপিএম একদিন মুখ খুলছে যে কংগ্রেস এই ঘটনাগুলি করছে এবং আমরা একসঙ্গে থেকে এত বড় ঘটনা কি করে করলো, এরা মুখ খুলছে না। এইদিকে সিপিএম রাজত্ব করে গেছে 25 বছরের। 25 বছর বলুন তো আপনি এসসি এসটি ওবিসির কটা লোক শিক্ষিত আছে? আপনার সাংবাদিকরা ঢুকেন গ্রামে এখন যে দেখেন কটা লোক তারা শিক্ষিত করতে পারছে, কারণ বাচ্চারা লয়ে রাস্তা ঘুরছে, স্কুলের স্টুডেন্টরা লয়ে রাস্তায় ঘুরছে, তার নিজস্ব স্বার্থ বাড়াইছে। ত্রিপুরাতে নিগোসিয়েশন কি করে করলো? সিপিএমই তো করলো। এই সমস্ত করে কি করলো? এসসি এসটি ওবিসি মানুষরে একবারে বরবাদ করে দিল, মাইনরিটি। এবার কংগ্রেসের সময়টা আরো দুর্নীতি হয়েছে। কত লোক হত্যা করলো, মানুষের বাড়ি ঘর আগুন জ্বালায়া শেষ করলো। জিরানিয়ার একটা মেয়ের আইনা লজ্জাজনক জায়গার মধ্যে গুলি করে হত্যা করলো। এইগুলি কি কংগ্রেস সিপিএম এর কার্যকলাপ, বিজেপির কার্যকলাপ? বিজেপি তো এখন দেশটাই শেষ করে দিয়েছে, দেশটাই বরবাদ করে দিয়েছে। আর কিচ্ছু করতে পারতো না। 1000 টাকা এত বড় একটা দুর্যোগ হলো, 1000 টাকা করে সন্দেশ পাঠাইলো এরপর তো বড় বড় আলাপ করে দেশের অর্থ তো সব খাইয়া লেছে। তাহলে দেশটা কিটা দিয়ে চালাইব? আজকে তাদের প্রতিবাদ, তাদের যে অত্যাচার, এই অত্যাচারের প্রতিবাদ মানুষ নামা দরকার। সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক। সিপিএম কেন কমিউনিস্ট রাষ্ট্র করলো না ভারতবর্ষটা? আপনি মানিক সরকার প্রচুর জিজ্ঞেস করুক, বা মানিক সরকার বলুক যে কমিউনিস্ট আহ্বানের তো যৌথ বিষয়ে প্রধানমন্ত্রী করার লেগে তো প্রস্তাব আইছিল, কেন দিল না প্রধানমন্ত্রী করার লেগে? এইগুলো হলো বেমানি, মানুষের সাথে বেমানি করা। কারণ দিচ্ছে না, এই কারণে যদি কমিউনিস্ট কান্ট্রি হয়, তাহলে যে মূল্যবাদী আরএসএস তাদের স্বার্থকর বইব, তারা পূজা পালি করতে পারতো না, পয়সা কামাই হইতো না, জাতি উচ্চ জাতি নিচু জাতি হইব না। এরা তো উঁচু জাতির দালাল। এই মানিক সরকাররা, বিজেপি জিডি আছে, সবই এই আরএসএস মূল্যবাদীর দালাল। এরা আরেকদিকে কাজ নেই, আরেকদিকে হলো যে স্বাভাবিক যে সমস্ত পরিষেবা দপ্তরগুলো দেওয়া দরকার, কোথাও নেই। পার্সেন্টেজ ছাড়া, পয়সা দেওয়া ছাড়া। তার প্রতিফলন কোথায় দেখছি আমরা? একজন মন্ত্রী 1.5 বছর 2 বছর না হতে হতে কোটি কোটি টাকার মালিক। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বলছিলাম আগামী দিনে বিরোধীরা আরো জোরদার হবে, কেননা অনিয়মিত কর্মচারীরা রুলিং গভর্নমেন্টের দিক
রাজনীতি মুখ করিয়ে নিচ্ছে, কেননা ওরা তো মিথ্যাবাদী সরকার না, জুমলা সরকার। 18তে বলেছিল অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবে, কিন্তু নিয়মিত করা তো দূরস্থ, নিয়মিতকরণ বন্ধ করে দিয়ে গেছে বিপ্লব কুমার দেব। এখন তো মানিক সাহা, উনি তো একজন প্রফেসর, উনি তো জানেন এখন উনিও তো কিছু করছেন না অনিয়মিত কর্মচারীদের জন্য, খালি বড় বড় কথা বলছে। ওরা যে মিথ্যাবাদী সরকার, জুমলা সরকার, অনিয়মিত কর্মচারীরা আগামী দিনে ওদেরকে এমন করে আন্দোলন করে তুলবে, ওরা বুঝবে তখন ওই 25 বছর বামফ্রন্টের মতো হবে ওদের। অনিয়মিত কর্মচারীদের জন্য কিছুই করছে না ওরা। কেন অনিয়মিতকরণটি বন্ধ করে দিয়ে গেছে বিপ্লব কুমার দেব? উনি কি একজন বোকা নাকি? বিপ্লব কুমার দেবকে আমি বলছি, উনি কি একজন বোকা নাকি? উনি কেন অনিয়মিত কর্মচারীদের বন্ধ করে দিয়ে গেছেন? এখন তো প্রফেসর, উনি কি বুঝেন না সেই জিনিসটা, অনিয়মিত কর্মচারীদের কতটুকু কষ্ট? 18,000 টাকা সমকাজের সমবেতন পর্যন্ত দিচ্ছে না, 12,000 টাকা স্টুডেন্টদের দিয়ে ললিপপ দেখাচ্ছে। কিছুদিন আগে স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারী 416 জন ডিআরবি জিডিএ হাইকোর্ট থেকে রায় দিয়েছিল ওদেরকে নিয়মিত করার জন্য, এটাও নিয়মিত করেনি, আবার চিঠি পাঠিয়েছিল সমকাজে সমবেতন দেওয়ার জন্য। এখনো রাজ্য সরকার কিছু সিদ্ধান্ত নিচ্ছে না। মুখ্যমন্ত্রী তো ওনার দপ্তর, এটা স্বাস্থ্য দপ্তর, উনি নিজেই প্রফেসর, উনি কি শুনছেন না অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য? উনি কি অনিয়মিত কর্মচারীদের দুঃখটা বুঝেন না? এটাই আমি বলছি, আগামী দিনে বিরোধীরা আরো আন্দোলন গড়ে তুলবে, শক্তিশালী হবে, অনিয়মিত কর্মচারীরা বিরোধীদের পক্ষে চলে যাবে, তখন বুঝবে রুলিং সরকার। নমস্কার। একজন মন্ত্রী তো সাংবাদিকের সামনে এসে ফেল করে কেঁদে বলছেন, আমি ট্রাইবেল বলে কি আমি দুটাবাদী বাড়ি বানাতে পারি না? আমি ট্রাইবেল বলে কি আমি দুটা পেট্রোল পাম্প করতে পারি না? আরে শুধু তিনি কেন, কোন মন্ত্রী বাকি আছে? হলক করে বলো, কোন মন্ত্রী? একটাও মন্ত্রী নেই, বাকি নেই। নামে ছত্র নামে কোটি কোটি টাকা, এই টাকা কার টাকা? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আজকে আপনাদের যে টপিকটা নিয়ে আসলেন, বিরোধীরা সংগঠন, আসলে বিরোধীরা কিন্তু সংগঠন ঠিকই আছে। বিজেপি যে একটা সরকার ত্রিপুরা রাজ্যে আজকে 6 বছর ধরে চলছে, আপনি তাদের তালিবানি কায়দায় তাদের বিভিন্ন ধরনের চক্রান্ত চালাচ্ছে ত্রিপুরা রাজ্যে, যার জন্য বিরোধীরা কিন্তু দাঁড়াইতে পারতেছে না। মায়ের পিঠ বলুন তো, তাদের পার্টি সব ধ্বংস করে দিয়ে গেল, তাদের যারা একটু নেতা টাইপের তাদের বাড়িঘর পুরাচ্ছে, যারা সিপিএম বলে একটু রাস্তায় নামে তাদেরই আক্রমণ করে, আবার কংগ্রেসটাও আক্রমণ খাচ্ছে, তবে তুলনামূলক কংগ্রেসটা একটু কম খাচ্ছে। সবচেয়ে বেশি আক্রমণটা কিন্তু বামফ্রন্টের উপরে, কারণ তারা হলো 35 বছর রাজত্ব করছে। কারণ তাদের সঙ্গে কোনো মতেই বিজেপি হোক কংগ্রেসও একসময় বামফ্রন্টের বিরুদ্ধে ছিল, কিন্তু দেখা গেল যে ওখানে বিজেপি এমন ভাবে দাঁড়াইলো, কংগ্রেসও কিন্তু বিজেপির বিরুদ্ধে আসছে। এখন প্রশ্নটা হইলো, তারা যে সিস্টেমে সরকার চালাচ্ছে বিজেপি, এটা কিন্তু মানুষ ভাবতে পারছে না। মানুষ ভাবছে 35 বছর যেহেতু বামফ্রন্ট ত্রিপুরাতে ছিল, তার থেকে আমরা যদি বিজেপিটাকে আনি, আমরা একটু ভালোভাবে সরকার থেকে সাহায্য সহায়তা আমরা পাবো, বিভিন্ন আইন বিভিন্ন পরিষেবা আমরা ভালো পাবো। দেখা গেল যে যে সমস্ত পরিষেবা পাওয়ার জন্য প্রতিশ্রুতি বিজেপি গভর্নমেন্ট দিয়েছিল, প্রতিশ্রুতির ধারে কাছেও নেই। তারা বলেছিল বছরে 2 কোটি চাকরি দিবে, কিন্তু কোথায় তারা চাকরি দিল? চাকরি তো তারা সব প্রাইভেটাইজেশন করে নিচ্ছে। বিভিন্ন স্কুল কলেজে মাস্টার নেই পড়াশোনা করার জন্য, বিভিন্ন অফিসে কর্মচারী নেই, হয়তো কর্মচারীর দরকার 10 জন, আছে 2 জন দিয়ে অফিস চালাচ্ছে। এরকম করে সারা ভারতবর্ষের কিন্তু কাজটা, বিশেষ করে ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি খারাপ চলছে। ত্রিপুরা রাজ্যে, ভারতবর্ষ তো এরকম করতেই মোদী গভর্নমেন্ট সব প্রাইভেটাইজেশন করে, ত্রিপুরাতে কিন্তু সবচেয়ে বেশি খারাপ পজিশনে কর্মচারী তো নিয়োগ করি না, বেকার সংখ্যা খুব প্রচুর পরিমাণে বাড়ছে। ওরা বলছে ডাবল ইঞ্জিন,
ডাবরের লোকে তোরা ট্রিপল ইঞ্জিন চালাইয়া কিন্তু কোনো কাজকর্ম নেই। সমস্ত হাট বাজার দোকান অফিস ঘর কাছারি সমস্ত রাস্তাঘাট কিন্তু বামফ্রন্ট করেছিল। ওরা এসে কি করলো 6 বছরে তাদের একটা ভালো কাজ করেছে এরকম কোন নজিরবিহীন আছে? দেখুন একটা উড়ালপুল ত্রিপুরা রাজ্যের বামফ্রন্টের আমলে করলো। এটা নিয়ে যে দলবাজি করলো এই বিজেপি গভর্নমেন্ট, তারা আসার পরে এই যে বাদল চৌধুরীর কিন্তু জেল খাটাইলো, অথচ বাদল চৌধুরী কোনো একটা দোষ পাইল না। উড়ালপুলের একটা ভালো কাজে সেই উড়ালপুল দিয়ে মানিক সাহা থেকে আরম্ভ করে বিজেপির নেতা কর্মীরা কিন্তু বলছে, কিন্তু তারপরেও একটা নিজেরা একটা উড়ালপুল করণের ক্ষমতা নেই। ত্রিপুরাতে কিন্তু আরো 2-3টা উড়ালপুলের শিক্ষা দপ্তরের টাকা, স্বাস্থ্য দপ্তরের টাকা, আমাদের কৃষির টাকা, আমাদের স্কুলের টাকা, হাসপাতালের টাকা আজকের মন্ত্রীদের সম্পদ। কিন্তু বন্ধুরা, এটাকে শুধুমাত্র রাজ্য সরকারের মধ্যে সীমাবদ্ধ? ওই এডিসি দেখুন ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন দিয়ে এডিসি দখল করেছে। ত্রিপুরাল্যান্ড করবে, ত্রিপুরা সাদের জন্য স্বর্ণ জমা নেবে। খুমুলুং দখল করেছে। এই খুমুলুং এর আগে একবার 1990 নদীতে এইভাবে খুমুলুং দখল হয়ে গেছিল। তারপরে 2000 সালে আবার সন্ত্রাসবাদীদের হাত ধরে দখল হয়ে গেছিল। এই খুমুলুং এটা সীমালংয়ে পরিণত হয়েছিল। সীমালং মানে হলো শ্মশান। ত্রিপুরাজ্যের ককবরকবাসী প্রতিটি মানুষ তখন বলতেন এটা খুমুলুং না সীমালং। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, টিভি 24। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি তো জিতেন চৌধুরী যেটা বলেছে এটা সত্যি কথাই বলেছে। অ্যাকচুয়ালি তো এই সরকারটা হচ্ছে লুটে পুটে খাওয়ার সরকার। কারণ 1.5 বছরে বিকাশ জমা হয়ে গেল 150 কোটি টাকার মালিক। তাহলে এইগুলি তো আমাদের জনগণের টাকা। তারা কি করছে? একটু রাস্তা কাজ করছে, 100 মিটার 50 মিটার এরকম করে দেখলাম একটু কাজ করছে। ও কাজ ওই 3 মাস পরে আবার ভেঙে যায়, এরকম অনেক রাস্তা দেখলাম। এটাই তাদের যে সরকারটা, অ্যাকচুয়ালি আমাদেরও দুর্ভাগ্য এমন একটা সরকার পেয়েছি আমরা। হ্যাঁ, মিস করে চাকরি। আর আমরাও এরকম টুপি পড়েছে মিস করে চাকরি করে করে হবে মানুষে। আমরা সবাই মিলেই বিজেপিকে ক্ষমতায় আনলাম। এমন একটা সরকার সমস্ত তারা ত্রিপুরা রাজ্যে নারী নির্যাতন থেকে ধরে নেশা সামগ্রী থেকে ধরে একবারে সমস্ত দিকে নষ্ট করে দিচ্ছে। যুব সমাজ একদম সমস্ত মানুষকে নষ্ট করে দিচ্ছে। আজকে জনজাতি অংশের মানুষরা তাদের টাকা দিয়ে আজকে মন্ত্রীরা কোটি কোটি টাকা মালিক হচ্ছে। বড় বড় ফ্ল্যাট কিনছে বাইরে, দিল্লিতে মুম্বাইতে, এরকমই চলছে। যাক, দেখা যাক আর কিছুদিন দাদা, মানুষ সবাই নামবে, যার যার পেটে দেয় মানুষ রাস্তায় নামবে। আজকে যা দেখলাম আর কি, যাক বৃষ্টির মধ্যে যে এত মানুষ হয়েছে ধন্যবাদ, কিন্তু দিনটা ভালো থাকলে মনে হয় আরো অনেক হতো। তবে আসবে দাদা, আসবে, সময় আসবে। নমস্কার দাদা। নেওয়ার ক্ষেত্রে এরা সবাই এক নৌকার যাত্রী, তার বিরুদ্ধে আজকে আমাদের এই লড়াই, আমাদের এই বিক্ষোভ। আমরা এখনই বলছি না সরকার পদত্যাগ করো, আমরা এখনই বলছি না সরকারকে টানিয়ে নামাও। আমরা এখানে বলতে এসছে সরকার তোমার নীতি পাল্টাও, সরকার তোমার প্রতিশ্রুতি পালন করো, সরকার মানুষের যে ন্যূনতম অধিকার এটাকে সুনিশ্চিত করো। যতদিন তা না হবে আমাদের লড়াই চলবে। এই লড়াই আপনারা হাজারে হাজারে এসেছেন সমস্ত বাধা অতিক্রম করে। আপনাদেরকে আবারও 19 আগামী দিন এই লড়াইয়ের জন্য পথে থাকুন এই আহ্বান জানিয়ে। এবং এই খুনে মন্ত্রী
আমি বিমল সিং এর কথা বলছি। তাকেও জানানো হয়ে যাবে। প্রাক্তন বিধায়ক আমাদের গন্ডাছড়া, তাকে খুন করেছেন। অপরাধটা কি? শান্তি চাই, সম্প্রীতি চাই, সুস্থিতি চাই। সন্ত্রাসবাদীদের কাছে আবেদন ছিল, আপনারা স্বাভাবিক জীবনে আসুন। আপনাদেরকে দাবি দেওয়া হয় রাজ্য সরকারের সঙ্গে কথা বলুন। যদি রাজ্য সরকারের উপর আস্থা রাখতে না পারেন, কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলুন। আমরা রাজ্য সরকারের তরফ থেকে বাধার প্রাচীর তৈরি করবো না, বলুন কেন্দ্রের সাথে কথা বলবার জন্য আমরা সুযোগ করে দেব। খুন খারাপই বন্ধ করুন। তাদের তো শ্রম একটা। আমি আপনাদের জিজ্ঞেস করছি, এই 6 বছর 7 বছরে ত্রিপুরায় সন্ত্রাসবাদীদের কোন আক্রমণ আপনারা দেখেছেন? বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর কোন আক্রমণ নেই। তো হঠাৎ করে 10 বছরের ব্যবধানে শত শত সন্ত্রাসবাদীদের তারা আত্মসমর্পণ করিয়ে লাখো কোটি টাকা সেখানে খরচ করবার ঘোষণা দিচ্ছেন। কোথেকে আসল ওরা? কোথায় ছিলেন তারা? কে তাদের খাবার দাবারের ব্যবস্থা করেছেন? এই জিজ্ঞাসার কোন জবাব তো মুখ্যমন্ত্রীর কাছে নেই। তাই মুখ্যমন্ত্রীকে বলছে, পুনঃতদন্ত করতে চাইছেন তো বলুন। সন্ত্রাসবাদীদের যে দৌরাত্ম, সেই দৌরাত্মের বিনিময়ে শত শত মানুষের যে জীবন তারা ছিনিয়ে নিয়েছে, সেই তথ্য আপনি জানবার চেষ্টা করুন। RSS এর মতো 3 জন প্রচারক ধলাই জেলা এই সন্ত্রাসবাদীরা অপহরণ করে নিয়ে গেছে। আজও তারা ফিরে আসে। তারা জীবিত আছে আমাদের পক্ষে বিশ্বাস করা সম্ভব না। এরা শুধু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আক্রমণ সংঘটিত করেছে ঘটনা, তারা ধর্মের ভিত্তিতে নমস্কারকে বলছেন, মানুষকে বিভক্ত করার চেষ্টা করে। নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে তো বিজেপি সরকার তার প্রতিশ্রুতি পালন করে নাই, শুধু মিথ্যার উপরে চলছে। তাদের প্রতিশ্রুতি পালন করলে জনগণ কিন্তু খুশি হতো। এখানে বামফ্রন্টের নেতারা ভাষণ দিল কিছু হবে না, কারণ যদি প্রতিশ্রুতি পালন করে আর না করলে মানুষ মুখ ঘুরাবে, এটা সত্য। আমি বলেছি যে বামফ্রন্টের আমলে যে বিল্ডিং বাড়ি, অফিস বাড়ি হয়েছে, ওরা 10 বছর ক্ষমতা থাকলেও একবার রং দিতে পারবে না বিল্ডিং গুলিতে। IGM হাসপাতালের দক্ষিণ দিক সাইডটা দেখবেন কালো ছাতা পড়ে গেছে, রং হচ্ছে না। এই অবস্থা হবে সারা ত্রিপুরায়, ছাতা পড়ে যাবে। কারণ এরা কাজের না, এরা শুধু লুটে পুটে খাওয়ার জন্য এসেছে, আর কিছু মানুষকে বাউতা দেখাচ্ছে, এই করছি সেই করছি। এই সে বিজেপি দলের আসল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য না, শুধু ভারতবর্ষটাকে 50 বছর পিছনে নিয়ে যাচ্ছে ওরা। মোদি মন কি বাত আলোচনা করেন, উনি বুঝাচ্ছেন যে কি অবস্থা উনি করছেন, একটা সাংঘাতিক অবস্থা। আসলে কিচ্ছুই না, শুধু মিথ্যা কথা, মিথ্যা কথা। এটাই আমার বক্তব্য। নমস্কার। বিভক্ত করার চেষ্টা করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এখন অনেক আধুনিক ব্যবস্থা দিয়ে এসছে, যাতে কোথাও কোনো ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। যারা অপরাধ সংগঠিত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আধুনিক অনেক ব্যবস্থা দিয়ে এসছে। আমাদের সদিচ্ছাও আছে এবং তার ফলও আপনারা দেখতে পাচ্ছেন। ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই, সে যেই হোক না কেন। আমরা
এই রাজ্যের আরেকটা বিষয় আমরা দেখছি, বিভিন্নভাবে বলার চেষ্টা করা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। এইটা কিন্তু এই 18 নির্বাচনে যখন কোন কোন নেতারা আজ করছিলেন যে ভারতীয় জনতা পার্টি, তাতে ভাবতে পারেনি ভারতীয় জনতা পার্টির সরকার চলে আসবে, তো যারা আজ করছিলেন বিজেপির ক্ষমতা বাড়ছে, তখন থেকে তারা এই অপপ্রচারটা শুরু করেছিলেন। অনেক ক্ষেত্রে একটা সময় অবধি তারা এর সুফলও পেয়েছেন, কিন্তু এখন অবস্থার পরিবর্তন হয়েছে। বক্সনগরের যে নির্বাচন হয়েছে, উপনির্বাচন, তা তাদের শিক্ষা দিয়ে দিয়েছে, এবং পরবর্তী সময় লোকসভা নির্বাচন যে ফলাফল, তো এই সমস্ত বিষয় থেকে শিক্ষা নেওয়া উচিত। যাই হোক, রাজ্যের মানুষকে এভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। রাজনৈতিক দল হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে, মানুষের সামনে বিষয়গুলি তুলে ধরা। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আগামী 4 তারিখ ওই সদর শহর এবং সদর যে গ্রামীণ জেলার যতগুলি মন্ডল আছে, এগুলি বাদ দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায়, রাজ্যের 46টি যে মন্ডল রয়েছে, এই 46টি মন্ডলে পৃথকভাবে একযোগে বিকাল 3টায় প্রতিবাদ মিছিল সংগঠিত করা হবে। আমাদের কার্যকর্তারা বেরোবেন, আর সদর শহর ও সদর গ্রামীণ জেলা এই ক্ষেত্রে যে সমস্ত মন্ডল আছে, এই মন্ডলের সদস্যরা, আমাদের কার্যকর্তারা আগরতলা একযোগে বিভিন্ন তার বিরুদ্ধে সোচ্চার হবে। প্যাকেজ দেখাচ্ছে, টাকা কোথায়? আপনার প্যাকেজ, বিজ্ঞাপন আর হাসি মুখ দেখে বন্যা বিধ্বস্ত মানুষের জীবনের সমস্যা শুরু হবে। কেন্দ্র থেকে এসছে 2 দফা, 3য় দফা, কোন টাকা তো এখন পর্যন্ত আসেনি। প্রধানমন্ত্রী গুজরাটের বন্যার পর বাইরে ছিলেন, দেশের বাইরে, সেখান থেকে বলছেন গুজরাটের ঘটনার প্রতি আমার নজর আছে, গুজরাটের বন্যা বিধ্বস্ত মানুষের পাশে কেন্দ্রের সরকার আছে, আমি প্রধানমন্ত্রী আছি। খুব ভালো। তো ভারতবর্ষে আরো অন্যান্য রাজ্যেও তো বন্যা হচ্ছে, ত্রিপুরাও বন্যা হয়েছে, আসামেও বন্যা হয়েছে। শুধু গুজরাট তারাই কি ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে বন্যা হয়েছে? প্রধানমন্ত্রী, আপনি কিছু কথা বলছেন না কেন? এটা কি দৃষ্টি হবে? কোন মন্ত্রী তো আসেনি এই 2 মাসের মধ্যে। খালি কেন্দ্রের কিছু আমলা তাদেরকে পাঠাচ্ছেন। 1-2জন মন্ত্রী তো আপনার আসতে পারতেন, ঘুরে দেখতে পারতেন। বিশেষ করে কৃষি এবং সঙ্গেও যে এলাকা, আমাদের অর্থনীতির যেটা মূল ভিত্তি, সেই জায়গাটাই তো ধ্বংস হয়ে গেছে। কৃষি জমি মাটির তলায়, জলাশয়ের মাছ ভেসে গেছে। গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, এগুলোকে ভিত্তি করে যারা পরিবার প্রতিপালন করার চেষ্টা করেন, জলের তরে হাজারে হাজারে ভেসে গেছে। আমি অমরপুরে গিয়েছিলাম, উদয়পুরে গিয়েছিলাম, বিলেনিয়ায় গিয়েছিলাম, সোনামুড়ায় গিয়েছিলাম। সেখানে বন্যা বিধ্বস্ত মানুষ যারা প্রথম 7 দিনের মধ্যে ছবি তুলবার জন্য যাইনি আমরা, বুঝবার জন্য। সেখানে চোখের জলে বুক ভাসিয়ে সেই লোক বলছেন এই মুরগি, হাঁস, এর উপর ভিত্তি করে পরিবার প্রতিপালন করছি। বাড়িতে কেউ চাকরি করে না, এই বাড়িতে বিসিএস ছেলে আছে, সরকারি চাকরির পেছনে ঘুরছে না, এরা গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, তার উপর ভিত্তি করে। উনি বলছেন আবার 8,500 ফিলপাড়া বলছে 8,500 মুরগি ভেসে যাচ্ছে, কেউ খুঁজ দিচ্ছে। এগুলো যদি কেউ মনে করেন গল্প করছে, কেউ ভুল করবে। কোথায় সরকার? তার তো কোনো
সেটাই তো বড় বিষয়। সন্ত্রাসীরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছে। এই রাজ্যের যে সন্ত্রাসের ইতিহাস, সর্বশেষ তাদের পক্ষে যাওয়া সর্বশেষ বিধানসভা নির্বাচন হচ্ছে 2004। সেই 13 নির্বাচন যারা এখানে সাংবাদিকরা যারা কভার করেছেন, এই আগরতলা শহরের আশপাশে যে সমস্ত বিধানসভা কেন্দ্রে বিরোধীরা জয়ী হতে পারেননি, তাদের কি অবস্থা হয়েছিল, বটজলায় কি হয়েছিল সেদিন 13 বিধানসভা নির্বাচনের ফলাফল যেদিন বেরিয়েছে। সন্ত্রাসী, তাদের মতাদর্শগত অবস্থান সন্ত্রাস। তারা বলছেন সন্ত্রাসের কথা। এমন কোন নির্বাচন বাদ যেত না যার পরে সন্ত্রাস হতো না। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর এর মধ্যে পরিবর্তন এসছে। আমাদের প্রথম কোন বিধানসভা নির্বাচন যার নির্বাচনোত্তর কোন সন্ত্রাস হয়নি, সেটা 18 পর। আর দেশের নির্বাচন এমন একটা নির্বাচন যার আগে এবং পরে নির্বাচনী রাজনৈতিক সন্ত্রাসে কেউ বলি হননি। হ্যাঁ, এটা ঠিক যে অপসংস্কৃতি তারা তৈরি করেছেন, সন্ত্রাসের সংস্কৃতি, তা আমরা এখনো নির্মূল করতে পারিনি। সেটা একটা ভাইরাস, এই ভাইরাস কাজ করছে। এই সমাজ মুক্ত হতে পারেনি তার থেকে। আমরা সেই জন্য চেষ্টা করছি, নিরন্তর চেষ্টা আমাদের তরফ থেকে আছে। সেই সমাজ পরিবর্তনের কথা আমরা সেই জন্যই বলি। দখল করার জন্য এটা লোকসভা হোক, এটা বিধানসভা বা সত্য যে হয়ে গেল পঞ্চায়েত, সেখানে যেরকম ভাবে অপরাধীদের উপর ভর করে বিরোধী দলের প্রার্থীদেরকে নমিনেশন পেপার জমা দিতে না দিয়ে, তারপরও যেখানে নির্বাচন হয়েছে, ভোট হয়েছে, সেখানে যখন হাঁটতে যাচ্ছে, গণনা কেন্দ্র সবটাই দখল করে নিয়ে তারা এই ত্রিপুরাজ্যের ক্ষমতা তারা ভোগ করছেন। অর্থাৎ অপরাধীদের হাত ধরে, অপরাধীদের ধারা আজকে ত্রিপুরাজ্যের সরকার, কাজে সেই জায়গায় এই অপরাধীদেরকে ধরার জন্য তাদের কোনো সেখানে সুযোগ নেই। কাজে বন্ধুরা, এখানে শুধু আইন শৃঙ্খলা, মানুষের নিরাপত্তা সেটাই বিঘ্নিত হচ্ছে তা নয়। আজকে অর্থনৈতিক ক্ষেত্র দেখুন, কি কর্মসংস্থান, গ্রামীণ বা শহরের যারা নিত্যদিন যাদের কাজ দরকার, বা আমাদের দেশের শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক, তাদের জন্য যে জীবন জীবিকার ব্যবস্থা করা দরকার, আমরা তো বলি না। ত্রিপুরাজ্যের 100% বেকার যুবকদেরকে সরকারি চাকরি দিতে হবে। এ রাজ্যের কোন অংশ মানে দাবি করে না 365 দিন গ্রামীণ গরিব মানুষ, শহরের গরিব মানুষ, তাদের রেগাতে বা টুয়েতে কাজ দিতে হবে। এ রাজ্যের গণতান্ত্রিক সংগঠনগুলো থেকে, আমাদের পার্টির তরফ থেকে আমরা দাবি জানাচ্ছি, রেগাতে 200 দিন কাজ চাই, 600 টাকা। নীতিগত যে অবস্থান, সেই অবস্থান নিয়েও অনেক প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে। আগে তারা যখন সরকারে ছিলেন, তখন তাদের বিভিন্ন কার্যকলাপে তাদের যে ভূমিকা ছিল, তাদের দলের যে ভূমিকা ছিল সরকারি কর্মকাণ্ড নিয়ে, আজকের দিনে তার থেকে তারা অনেকটা দূর সরে এসছেন। আপনারা শুনলেন পরপর কয়েকটি বক্তব্যের অংশবিশেষ, এবং সেদিক থেকে বলা যেতে পারে উভয়ের মতন করে জবাব দিচ্ছে। কিন্তু জনগণের কথা বলে রাজনৈতিক ভিত মজবুত করতে শাসক বিরোধীরা ময়দানে থাকলেও 2028 সালে বিধানসভা নির্বাচন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।